বলো। গত ক্লাসে তোমাদের আমি সংক্ষিপ্ত বেসিক এবং মান নির্ণয় শিখিয়েছিলাম। আজকেও তোমাদের সংক্ষিপ্ত বেসিক এবং মান নির্ণয় শেখাবো। তো যাই হোক, তোমরা দেখো যে আমাদের এখানে আমাদের যে যদি আমি তোমাদের এই সংক্ষিপ্ত বেসিক এবং মান নির্ণয়ের জন্য আরো কিছু বেসিক তোমাদের দরকার ছিল। যেমন এখানে দেখো, যদি আমরা এখানে সাইন যদি মাইনাস থিটা হয় তাহলে ইকুয়াল লেখা যায় সাইন থিটা, তার আগে মাইনাস দিতে হবে। এরকম ভাবে যদি লেখা যায় কোসেক, এখানে আমরা দিলাম মাইনাস থিটা, ইকুয়াল দেওয়া যায় মাইনাস কোসেক থিটা। আবার যদি আমরা দিই tan মাইনাস থিটা ইকুয়াল টু, একই ভাবে লেখা যায় মাইনাস tan থিটা। আবার এখানে যদি লেখা যায় cot মাইনাস থিটা ইকুয়াল টু লেখা যায় মাইনাস cot থিটা। তবে ব্যতিক্রমও এখানে আছে। যেমন ব্যতিক্রমটা আমি তোমাদের লিখে দিচ্ছি। ব্যতিক্রমটা হচ্ছে তোমাদের যেমন cos, এটা যদি মাইনাস থিটা হয় তাহলে ইকুয়াল টু শুধুমাত্র cos থিটা লেখা হয়। আবার যদি এখানে sec হয়, sec যদি মাইনাস থিটা হয় তাহলে শুধুমাত্র sec থিটা। তাহলে শুধুমাত্র এখানে cos এবং sec এই দুটো ব্যতিক্রম। তাহলে আমরা আগের বেসিক সহ এই বেসিক দিয়ে আমরা এই সংক্ষিপ্ত বেসিক এবং মান নির্ণয় এই দুটো টপিকস সম্পূর্ণরূপে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখন আরম্ভ করব। যেমন তোমাদের 8.3 এ 7 নাম্বার অঙ্ক আমি তোমাদের কয়েকটা দেখাবো। সবাই একটু দেখো। আগের দিন যেমন এখানে তোমাদের সাথের আমি 6 নম্বর অঙ্কটা একটু করাই। যেমন মান নির্ণয়, সাথে 6 নম্বর অঙ্ক আমরা একটু দেখি। এটা হচ্ছে সাইন 31 পাই বাই 6। তাহলে দেখা গেল আমাদের এটা বানতে গেলে 6 এর ঘরে নামটা পড়লে ভালো হয়। যেমন 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, এখানে আছে 31। আমি 5 6 30 অর্থাৎ 31 এর কাছাকাছি যাব। তাহলে কিভাবে বানবো? তাহলে এখানে সাইন তোমাদের এখানে হচ্ছে, যেমন আমি যদি লিখি 5 পাই প্লাস পাই বাই 6, তাহলে কি হচ্ছে 5 6 30 পাই যোগ 1 পাই ইকুয়াল 31 পাই বাই 6। তাহলে এইটাকে আমরা নিশ্চয় জানি যে এটা একটু বোঝাই। এটা অল পজিটিভের ঘর, আশা করি তোমাদের মনে আছে। এটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর, আর এটা হচ্ছে ট্যান এবং কটের ঘর, আর এটা হচ্ছে কস আর সেকের ঘর। এই যে এটা। তাহলে আমাদের এখানে 5 পাই, আমরা যখন হিসাব করব তখন একটু দেখো 5 পাই আমরা কিভাবে হিসাব করি। এটা হচ্ছে 1 পাই, কারণ এটা হচ্ছে 190 আর 190 180, মানে 1 পাই ইকুয়াল টু 180। তাহলে এটা লেখা যায় 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, তারপর আছে প্লাস সামথিং, মানে এই ঘরে। তাহলে এটা কার ঘর? এটা হচ্ছে ট্যান এবং কটের ঘর। ট্যান এবং কটের ঘরে তাহলে এটা ঋণাত্মক হয়ে যাবে, যেহেতু এটা সাইন আছে, কিন্তু আমার পড়ে গেছে ট্যান এবং কটের ঘরে। তাহলে আর 5 পাই জোড় না বিজোড়? যেহেতু পাই হচ্ছে একটা পাই মানে 290, সুতরাং 5 পাই হচ্ছে 1090, তাহলে এটা জোড়, অর্থাৎ পাই অলওয়েজ জোড়। তাহলে জোড় থাকলে সাইনই থাকবে। আগের যে বেসিক, আগের ক্লাসে প্রথম ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবো, সেখানে বেসিকটা দেওয়া আছে। তাহলে সাইনই থাকবে। তাহলে আমরা লিখতে পারি কত এখানে পাই বাই 6। তাহলে পাই মান 180, 6 দ্বারা ভাগ দিলে হলো 30,
sin 30 মান হচ্ছে হাফ, তাহলে এটা পুরোটা মান হচ্ছে আমার এই হাফ। এখন আমরা একটা মান নির্ণয়, আরেকটা যেটা একটু আগে তোমাদের বেসিক দিলাম, সেই বেসিক অনুযায়ী আরেকটা মান নির্ণয় আমরা করব। তাহলে সাথে এই দুইটা মান নির্ণয় শিখতে পারলে বাকিগুলো কিভাবে হবে এটা তোমরা বুঝতে পারবা। তা আমি তোমাদেরকে এটা মুছে ফেলতেছি। সাথের অন্য একটা অঙ্ক আমরা আবার করব, যেমন সাথের কত নম্বর অঙ্কটা করব, আগে প্রথমে যে বেসিকটা দিয়েছিলাম সেই অনুযায়ী আমরা ঘ নাম্বারে আসি। যেমন ঘ নাম্বারে অঙ্কটা আমরা দেখি, যেমন এখানে ঘ নাম্বার আমরা লিখলাম, লেখার পরে এখানে আমার আছে tan দেওয়া আছে, tan হচ্ছে -23π/6, তাহলে এটা হচ্ছে tan -23π/6। এখানে আমরা যে বেসিকটা শিখেছিলাম, যেমন এখানে tan - θ equal to -tan θ। তাহলে এখানে এই পুরাটাকে আমি থিটা ধরলাম, তাহলে tan - θ equal to -tan θ। তাহলে আমি কি করলাম, এখানে tan 23π/6 এটা লিখলাম। এখন ওইভাবে তোমাদের যেভাবে নামতা পড়ানো শিখিয়েছি সেভাবে তোমরা নামতা বলতে পারো। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 4 24। দেখো আমি 24টা গেলাম ঠিক 23 কাছাকাছি। তাহলে আমাদের এখানে লিখতে পারি আমরা 4π -π/6। তাহলে দেখো হিসাব করে দেখো, 4 6 24, পাই থেকে একটা পাই গেলে 23π/6। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখা গেল যে এবার আমরা ওই অবিকল ভাবে আবার তোমরা এখানে কোন ঘরে পড়ে, আমাদের এটা অল পজিটিভের ঘর, এটা সাইন আর কোসেকের ঘর, এটা ট্যান আর কটের ঘর, এটা কস এবং সেকের ঘর। তোমরা প্রথম ভিডিওতে এই বেসিক গুলো পাবা। তা দেখা গেল যে এটা কম, তাহলে আমাদের 4 পাই, তা সেইভাবে আমরা 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, মাইনাস সামথিং। তাহলে কার ঘরে গেল? আমার গেল এখানে কস এবং সেকের ঘরে। কস এবং সেকের ঘরে আছে আমার ট্যান, তাহলে কস এবং সেকের ঘরে এটা ঋণাত্মক হবে। তাহলে এইখানে আগে থেকেই একটা ঋণাত্মক আছে, আরো একটা ঋণাত্মক হচ্ছে 4 পাই অলওয়েজ জোড়, তাহলে অর্থাৎ ট্যানই থাকবে। তাহলে পাই যেহেতু অলওয়েজ জোড়, এখানে যদি 5 পাইও থাকতো তাও জোড়ই হতো, 4 পাই আছে এটা তো জোড়ই, তাহলে ট্যানই থাকবে। তাহলে ট্যান আমরা লিখতে পারি এখানে π/6। তাহলে কি আছে, মাইনাসে মাইনাসে আমার হচ্ছে প্লাস, প্লাস দিলেও হয় না দিলেও হয়, তাহলে tan π/6। তাহলে এখানে পায়ের মান মনে মনে বসাবো 180 ডিগ্রি, 6 দ্বারা ভাগ করলে হচ্ছে 30 ডিগ্রি, tan 30 মান 1/√3। আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটা। আর তাহলে আমরা 7 যদি ঘ এবং 6 নম্বর অঙ্কটা করি, তাহলে আমাদের এই সংক্ষিপ্ত বেসিক সহ এই দুটো টপিকস অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। সংক্ষিপ্ত বেসিক সহ এটা একদম পরিষ্কার হয়ে যাবে মান নির্ণয় সহ। তারপরে তোমাদের আমি শর্ত সাপেক্ষে আলফা বা থিটার মান কিভাবে বের করে সেই টপিকসটা এখনই আলোচনা করব। তাহলে এটা মুছে ফেলি। তোমাদের এখন আমি শর্ত সাপেক্ষে কিভাবে আলফা অথবা থিটার মান নির্ণয় করা হয় সেটা দেখাবো। এখন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে তোমরা যারা এই চ্যাপ্টার দ্রুত শেষ করতে চাও তাদের জন্য আমার পরামর্শ একটাই, সেটা হচ্ছে কোন শিক্ষার্থী যদি 7 নাম্বার
7 নাম্বার এবং 11 নাম্বার আর 13 নাম্বার এই তিনটা অঙ্ক যদি শেখে তাহলে সে এই চ্যাপ্টারে 95% কাজ তা হয়ে যাবে। তাহলে এখন আমি তোমাদের শর্ত সাপেক্ষে কিভাবে আলফা বা থিটার মান নির্ণয় করা হয় সে ব্যাপারে আমি তোমাদেরকে 11 নম্বর অঙ্কটা শেখাচ্ছি। তোমরা একটু দেখো যে 11 নম্বর অঙ্কটা আছে, যেমন এখানে 11 নম্বর অঙ্কটা আমি লিখলাম। 11 ক নম্বরটা দেখি, দেখো এখানে। তাহলে এখানে একটা জিনিস দেওয়া আছে, তো এখানে যেমন cot আলফা ইকুয়াল -√3 এটা লেখা আছে। এটা দেখো শর্ত দেওয়া আছে তোমাদের 3π/2, এখানে শর্ত দেওয়া আছে 3π/2 লেস দেন আলফা লেস দেন তোমাদের 2π। তাহলে অ্যাকচুয়ালি আমার অর্থাৎ এর মানে হচ্ছে যে পায়ের মান যদি আমি 180 ডিগ্রি ধরি তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা 270 ডিগ্রি, তোমরা ক্যালকুলেটর করে দেখতে পারো। তারপর আলফা আর 2π, পায়ের মান 180 ধরলে এটা 360 ডিগ্রি। তার মানে দেখা গেল যে এখানে তোমার 270 এর থেকে বড় হবে, 360 ডিগ্রি থেকে ছোট হবে। এটা হচ্ছে এটা শর্ত। একটা কথা মনে রাখা দরকার, আমাদের পরীক্ষায় কিন্তু এইটা থাকবে, এটা থাকবে না। তাহলে পরীক্ষা এটা থাকলেও তোমরা একটু রাফে এইটুকু করে নিবা কাইন্ডলি, ঠিক আছে? তাহলে এবার আমরা আসি যে আমরা অঙ্কটা স্টার্ট করি। যেমন এখানে কথা হচ্ছে যে cot আলফা, এটা লেখার পরে এখানে আমাদের মাইনাস cot, তোমরা নিশ্চয় জানো কত ডিগ্রির মান হবে √3 cot 30 ডিগ্রির মান √3, সেক্ষেত্রে আমরা π/6 লিখতে পারি, π/6 লিখতে পারি। এখন cot আমরা π/6 লিখতে পারি। তাহলে এখন আমাদের এই শর্তের মধ্যে এই মানটাকে ফেলাতে হবে। কিভাবে ফেলতে পারি তাহলে সবাই একটু দেখি আমরা। আমি এখানে দেখো তোমাদের এই এখন এটা হচ্ছে অল পজিটিভের ঘর, আর এটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর, এটা হচ্ছে ট্যান আর কটের ঘর, এটা হচ্ছে কস আর সেকের ঘর। আমি বুঝাতে পারলাম? তাহলে দেখা গেল যে এখন আমাদের যেহেতু এটা cot এখানে ঋণাত্মক, তাহলে cot যদি ঋণাত্মক হয় তাহলে একে এই ঘর এবং এই ঘরে ফেলানো যাবে না। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে অল পজিটিভের ঘর, যেহেতু cot ঋণাত্মক তাহলে অল পজিটিভের ঘরে একে ফেলানো যাবে না, এবং তার নিজের ঘরেও ফেলানো যাবে না। কেন? কারণ হচ্ছে এখানে ঋণাত্মক। তাহলে হয় একে এই ঘরে ফেলতে হবে, না হলে একে এই ঘরে ফেলতে হবে। অনেক সময় দেখা যায় যে দুটো ঘরেই পড়তে পারে, কিন্তু আবার আমাদের এখানে উপরে যে শর্ত আছে সেই শর্তটার দিকে লক্ষ্য রাখতে হবে। উপরে কি শর্ত আছে? 270 থেকে বড়। তাহলে দেখা গেল যে এখানে যদি আমি তোমাদের 1π মাইনাস সামথিং দিই, 1π মাইনাস সামথিং দিলে তোমার কত হয়? তাহলে 180 থেকে আরো কম হলো, এটা 30 ডিগ্রি হলো আরো কম, তার মানে 150 ডিগ্রি। কিন্তু 150 ডিগ্রি হলে হবে না, 270 থেকে বড় হতে হবে। তার মানে এই ঘরেও ফেলানো যাচ্ছে না, তাহলে এই ঘরে তাকে ফেলাতে হবে। এখন এই ঘরে ফেলানোর উপায় হচ্ছে দুই ভাবে। এক ভাবে হচ্ছে 190, 290, 390 প্লাস সামথিং, তাহলে কিন্তু এই ঘরে পড়ে। কিন্তু এইটাও হবে না, কেন? কারণ হচ্ছে 390 দিলে এই cot হয়ে যাবে tan, যেহেতু এক পাশে cot আছে আর এই cot যদি পরিবর্তন হয়ে tan এ যায় তাহলে আমরা মান বের করতে পারবো না। সুতরাং অর্থাৎ 90 কে অলওয়েজ জোড় রাখতে হবে এই ধরনের শর্ত সাপেক্ষে অঙ্ক করার বেলায়, এবং যে কোনো অঙ্ক করার বেলায় 90 কে এখানে জোড় রাখতে হবে। শুধু মান নির্ণয়ের ক্ষেত্রে 90 জোড় বা বিজোড় হলে অসুবিধা নাই, কিন্তু যখনই শর্ত সাপেক্ষের বেলায় 90 কে জোড় রাখতে হবে। তাহলে এখানে জোড় রাখার উপায় হচ্ছে কিভাবে? তাহলে যদি আমি এখানে আরেকভাবে ফেলানো যায়, তাহলে আমি যদি এখানে যদি 2π মাইনাস সামথিং দিই তাহলে কিন্তু এই ঘরে পড়ে, অর্থাৎ 490 মানে 190, 290, 390, 490 মাইনাস সামথিং, তাহলে কিন্তু এই ঘরে হচ্ছে। তাহলে এই ঘরে হলে আমাদের কি হলো? তাহলে cos আর sec এর ঘরে পড়লো। আবার 490 তে সুবিধা কি হলো? 490 মাইনাস সামথিং মানে 30 ডিগ্রি, তাহলে 360 থেকে 30 বিয়োগ করলে 330 হয়, তাহলে 360 এর ছোট হচ্ছে, আবার 270 হচ্ছে, এটা বেশি হচ্ছে। তার মানে এই ঘরটাই হচ্ছে
এই অঙ্কের জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ঘর। তাহলে আমরা আসি এবার, তাহলে দেখা গেল যে আর কি তোমাদের যে এখানে আমি তোমাদেরকে যে অঙ্কটা করাবো তাহলে আমি কিভাবে ভাঙবো একটু সবাই লক্ষ্য করো। তাহলে এখানে আমি দিলাম cot আলফা ইকুয়াল, এখানে আমার লিখতে হবে যে cot এখানে দিতে হবে 2 পাই মাইনাস একটু দিচ্ছি আমি এখানে মুছে ফেলি, তাহলে পাই বাই 6। এখন অনেক সময় শিক্ষার্থী প্রশ্ন করে যে স্যার এখানে মাইনাসটা ছিল, এখানে মাইনাসটা দিলেন না কেন? আসলে এখানে মাইনাসটা এজন্য দিই নাই যে এক মুরগিকে সাধারণত একবার জবাই করা যায়, দুইবার না। যেমন এখানে হচ্ছে কি যে ওকে তো মাইনাসের ঘরে ফেললাম, তাহলে কেন আবার আমি মাইনাস দিতে যাব? ওকে তো মাইনাসের ঘরে ফেললাম, তাহলে মাইনাসের ঘরে ফেলানোতে তো তার হয়ে গেছে, আরো তাকে অতিরিক্ত মাইনাস দেওয়ার দরকার নেই। অর্থাৎ এই লাইনটাকে এমন ভাবে ভাঙবো যাতে এই লাইনটাকে বিশ্লেষণ করে আবার এই লাইন পাওয়া যায়। তোমরা দেখো এই লাইনটাকে যদি আমি বিশ্লেষণ করি, যেমন ধরো যে এই লাইনটাকে বিশ্লেষণ করো, যেমন এখানে 2 পাই মানে 1 পাই 2 পাই মাইনাস সামথিং, কার ঘরে গেল হলো cos আর sec এর ঘর, তাহলে এটা মাইনাস, আর cotই থাকবে, তাহলে cot পাই বাই 6। তাহলে এই ঘর থেকে আবার এখানে আসা যায়, আবার এখান থেকে আবার এখানে আসা যায়। তাহলে অর্থাৎ কোন একটা পূর্বের লাইনকে পরের লাইনে এমন ভাবে আনতে হবে যাতে পরের লাইনটা বিশ্লেষণ করে আবার পূর্বের লাইনে ফেরত যাওয়া যায়। এটা হচ্ছে ম্যাথমেটিক্সের মূল বেসিক কথা। তাহলে দেখা গেল যে আমরা যদি এখান থেকে এখানে আসি আবার এখান থেকে এখানে যাই, একই রেজাল্ট হয়। সুতরাং আমাদের এমন ভাবে ভাঙতে হবে যাতে পূর্বের লাইন পাওয়া যায়। আর একটা কথা সেটা হচ্ছে কি যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে ওকে তো আমার মাইনাসের ঘরেই আমি ফেললাম, এই জন্য আর অতিরিক্ত মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এবার আমি আসি তোমাদের cot আমি কাটা দিলাম, তাহলে আলফা ইকুয়াল এখানে হচ্ছে 2 পাই মাইনাস পাই বাই 6। তাহলে কি হলো? তাহলে আলফা ইকুয়াল এখানে হলো আমাদের 6 লসাগু, তাহলে এখানে আছে 12 পাই মাইনাস পাই, তাহলে কি হলো? তাহলে আলফা ইকুয়াল হলো এখানে 11 পাই বাই 6। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদের পরবর্তীতে আমাদের যে অঙ্কটা করতে হবে, পরে আরো 2টা টপিক তোমাদের আছে, যেমন সমীকরণ থেকে থিটার মান নির্ণয়, এইটাও আমরা শিখবো। হ্যাঁ, পরবর্তীতে তোমাদের এটাও আমি শেখাবো সুন্দর করে। তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এবং কমেন্টস, লাইক, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের আজ আমি সমীকরণ হতে থিটা এর মান নির্ণয় এবং সৃজনশীল প্রশ্ন সমাধান 2টা টপিক একই সাথে আমি শেখাবো। তো দেখা গেল যে এই চ্যাপ্টারের ভালো করতে গেলে এর শেষ নাই, এই চ্যাপ্টারের কোনো শেষ নাই, কারণ অনেক টপিকস অনেকই। তবে সংক্ষিপ্ত আকারে তোমরা যদি আমার এই 3টা ভিডিও যদি সঠিকভাবে লক্ষ্য করো এবং প্র্যাকটিস করো, বারবার ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে 95% কাজ ওকে হয়ে যাবে। তো যাই হোক, আমি তোমাদের এই চ্যাপ্টারের অন্যান্য অঙ্ক আছে, পরবর্তীতে তোমরা যদি কমেন্ট বক্সে লিখে জানাও, আমি অবশ্যই তোমাদের এই চ্যাপ্টারের উপরে অন্যান্য ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। তবে আমি 3টা ভিডিও দিয়ে তোমাদের এই চ্যাপ্টারের 95% কাজ আমি শেষ করে দিতে যাচ্ছি। তো যাই হোক, আমাদের এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বোর্ডে লেখা আছে। আমাদের এখানে 2টা উদ্দীপক দেওয়া আছে, 1 নম্বর উদ্দীপক এইটা এবং 2 নম্বর উদ্দীপক এই যে নীল কালি দিয়ে লেখা, এবং 2 নম্বর উদ্দীপক আমার এই এতটুকু। এটা হচ্ছে 2 নম্বর উদ্দীপকের সমীকরণের ব্যবধি বা শর্ত। আমরা tan থিটার মান ক নম্বরে নির্ণয় করব। তাহলে যেহেতু এটা থিটা, আর আমাদের এখানে লক্ষ্য করতে হবে যেহেতু এখানেও থিটা এখানেও থিটা, তাহলে বোঝা গেল যে ক নম্বর প্রশ্নে অ্যানসার করতে গেলে আমাদের 1 নম্বর উদ্দীপক থেকে আমাদের অ্যানসার করতে হবে। তাহলে আমরা ক নম্বরটা এখানে সুন্দর করে লিখব। লেখার পরে অর্থাৎ এখানে আমরা সমাধান কথাটা লিখি, তাহলে এই যে আমাদের অঙ্কটা আরম্ভ হয়ে গেল এখান থেকে, এই ক নম্বর সমাধান ক। তাহলে আমাদের মনে করো 1 নং হতে পাই এই কথাটা লিখতে হবে, 1 নং উদ্দীপক হতে পাই বা 1 নং হতে পাই, 1 নং হতে পাই এটা লিখলেও হবে, 1 নং হতে পাই। এখানে হচ্ছে 3 কোসেক থিটা -4 সেক থিটা ইকুয়াল 0। এটা আমরা যদি সুন্দর করে অ্যানসার করি তাহলে আমরা লিখতে পারি 3 × 1/sin থিটা -4 × 1/cos থিটা ইকুয়াল 0।
তাহলে এটা হচ্ছে 3 বাই sin থিটা মাইনাস 4 বাই cos থিটা ইকুয়াল 0। তাহলে আমরা এই মাইনাস 4 বাই cos থিটাকে ওদিকে পক্ষান্তর করে নেব। তাহলে 3 বাই sin থিটা ইকুয়াল 4 বাই cos থিটা। এটা নেওয়ার পরে আমাদের লক্ষ্য করো যে এখানে আমরা 4 sin থিটা লিখলাম আর এখানে 3 cos থিটা লিখলাম। এই পর্যন্ত আমরা আসলাম। আমরা কি করলাম, এখানে r গুণন বা বজ্র গুণন করলাম। যদিও এখানে আগে লেখা উচিত ছিল 3 cos থিটা ইকুয়াল 4 sin থিটা, কিন্তু আমি আমার সুবিধার জন্য আগে 4 sin থিটা গুণ করেছি, তারপর 3 cos থিটা গুণ করেছি। তাহলে আমাদের এই পর্যন্ত করার পরে আমি এটা তোমাদের যেহেতু বোর্ডের নিচে পর্যন্ত চলে যাচ্ছে, তাহলে আমি এটা মুছে দিলাম। মুছে দিয়ে আমি পরবর্তী অংশটা আমি করে দিচ্ছি। তোমরা এইখানে করতেছি, তো তোমরা এই অংশটা আমার থাকলো এখানে। থাকার পরে ঠিক তোমার এইখান থেকে পরের লাইনটা আমাদের কি হবে, পরের লাইনটা এখানে তীর দিয়ে আমি দেখালাম। তাহলে আমাদের করতে হবে কি, এই দেখো লক্ষ্য করো যে এখানে যদি আমি sin থিটা লিখি বাই যদি এখানে cos থিটা দিই ইকুয়াল, তাহলে এই লাইনটাকে এমন ভাবে সাজাবো যাতে আবার গুণ করলে যাতে এই লাইনটা হয়। যেমন এখানে আমার আছে cos থিটা, তাহলে ঠিক উপরে দেবো আমি 3, কারণ cos এর সাথে 3 ছিল, এইজন্য 3 কে উপরে দেওয়া, তার যাতে বজ্র গুণন পার গুণন করলে উঠে আসে। আবার sin এর সাথে আমার 4 ছিল, 4 কে দেবো নিচে। তাহলে লক্ষ্য করে দেখো যে আমি যদি এটা গুণ করি তাহলে এটা হয়, আর এটা গুণ করলে আমার এটা আসে। তাহলে কি হলো, তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা বা চিহ্ন দাও। তাহলে এখানে sin থিটা বাই cos থিটা ইকুয়াল আমার হচ্ছে tan থিটা সমান 3/4। তাহলে এইটা হচ্ছে আমার এই ক নাম্বার tan থিটার মান। এইভাবে আমরা নির্ণয় করলাম। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি। আমরা পরে ক নাম্বার অংশে আমরা যাব। এখন আমরা এই সৃজনশীল প্রশ্নের খ নাম্বার প্রশ্ন সলভ করব। খ নাম্বার প্রশ্ন সলভ করার আগে আমাদেরকে এখানে একটু আইকিউ খাটাতে হবে। সেটা হচ্ছে tan থিটা মান যেহেতু আমরা জানি, আর এখানে দেখো cos থিটা, তার মানে এটাও থিটা এটাও থিটা। সুতরাং ক কে ব্যবহার করে আমরা খ তে আসতে হবে। কিভাবে, তাহলে আমরা খ নাম্বার প্রশ্নটা এখানে লিখে ফেলি। তাহলে এখানে আমাদের একটা কথা লিখতে হবে, ক হতে পাই, ক হতে পাই। তাহলে ক হতে পাই কি, tan থিটা ইকুয়াল 3/4। লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এখানে এখানে tan থিটা হবে, tan থিটা ইকুয়াল 3/4। তাহলে লক্ষ্য করলে দেখা গেল যে tan থিটা ইকুয়াল টু 3/4, তাহলে tan থিটা পজিটিভ, আবার এখানে cos থিটা ঋণাত্মক। আর প্র্যাকটিক্যালি বোঝা যাচ্ছে যে যেহেতু এটা tan থিটার ঘর, সুতরাং tan থিটা পজিটিভ হবে। এটা cos এর ঘর না, cos ঋণাত্মক। আবার এটা sin এরও ঘর না, তাহলে sin ঋণাত্মক। তাহলে কিন্তু আমাদের সব দিক দিয়ে হয়ে যায়। তাহলে tan থিটা পজিটিভ, sin থিটা নেগেটিভ, cos থিটাও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে tan থিটা ইকুয়াল টু 3/4 হলে অতএব cos থিটা এখানে বলা হয়েছে ঋণাত্মক, তাহলে cos থিটা ইকুয়াল হবে -4/5। তোমরা নিশ্চয় এটা ক্লাস 9 এই তোমরা শিখেছো যে cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে আমার ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। এখানে একটা মজার কথা আছে, সেটা হচ্ছে কবরে ভূত অনেক, আবার অনেকে বলে কবরে ভূত আছে, বা অনেকেই বলে কবরে ভূমি অনেক। তাহলে কবর মানে cos, আর ভূমিতে ভূমি, আর অনেকের অতি অতিভুজ। তাহলে আশা করি এটা একটা মজার কথা। ওইরকম অবিকল ভাবে cos থিটা যেহেতু ঋণাত্মক, অতএব এইভাবে sin থিটাও ঋণাত্মক হবে, সেটা আমি আগেই তোমাদের বলেছি। তাহলে sin থিটা হচ্ছে সাগরের লবণ হবে, তাহলে এটা হবে লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে -3/5। তাহলে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমি sin থিটার মান জানতে পারলাম, cos থিটার মান জানতে পারলাম, tan থিটার মানও আমি জানতে পারলাম। তাহলে sec থিটার মান কি হবে? sec থিটার মান এই যে cos থেকে আমরা যদি নিতে পারি, অতএব sec থিটা ইকুয়াল, ঠিক এটাকে উল্টায় দিলেই হবে। sec থিটা ইকুয়াল টু কি হচ্ছে, -5/4। কেন হবে? কারণ
cos থিটার ঠিক বিপরীত হচ্ছে sec থিটা। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা সব মানগুলো পেয়ে গেছি। এখন আমি লেফট হ্যান্ড সাইডটা লিখবো, লেখার পরে আমি এই মানগুলো ইউজ করব। আমাদের মানগুলো মনে রাখতে হবে। tan θ = 3/4, cos θ = -4/5, sin θ = -3/5, sec θ = -5/4। আমরা এই মানগুলো এখন ব্যবহার করব। এখন আমরা খ নম্বর প্রশ্ন সলভ করব। তবে এখানে একটা জিনিস সামান্য একটু ভুল হয়ে গেছিল, যেমন sec এখানে অ্যাকচুয়ালি -θ হবে। এটা দিছিলাম না, আমি শুধু sec θ দিয়েছিলাম, এটা একটু তোমরা কারেকশন করে নাও। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। আমরা যেহেতু মানগুলো বের করেছি, মানগুলো তোমাদের নিশ্চয় মনে আছে কোন কোন মানগুলো। আর হচ্ছে লেফট হ্যান্ড সাইড লেখার সময় একটা যে খেয়াল করতে হবে, অনেকে দেখা যায় যে এস এর পরে ফুল স্টপটা দেয় না, কিন্তু একটা যে লক্ষ্য করো যে এটা হচ্ছে লেফট এর শর্ট ফর্ম ক্যাপিটালের, এটা হচ্ছে হ্যান্ডের শর্ট ফর্ম ক্যাপিটাল এইচ, আর এটা হচ্ছে সাইডের শর্ট ফর্ম এইচ। তাহলে প্রত্যেকটা শর্ট ফর্মের পরে যদি ফুল স্টপ হয়, তাহলে এস এর পরেও ফুল স্টপ হবে। তাহলে আমরা একটু কাজ করি, এখানে ছোট্ট একটু কাজ করে নিতে হবে। তার আগে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নিই। এই যে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখলাম sin θ প্লাস এটা হচ্ছে cos, তারপর হচ্ছে -θ, তারপর হচ্ছে এখানে হচ্ছে sec, এখানে হচ্ছে -θ। এই জায়গাটা ভুল ছিল, এখানে শুধু আমি লিখেছিলাম sec θ, এখন আমি কারেকশন করে দিলাম sec -θ প্লাস এটা হচ্ছে আমার tan θ। এইভাবে আমরা অঙ্কটা উঠালাম। উঠানোর পরে লক্ষ্য করতে হবে যে আমাদের কিন্তু যে আমার যে দ্বিতীয় ভিডিওটা আছে সেখানে আমি cos যদি -θ হয় তাহলে শুধু cos θ লিখি, এটা ব্যতিক্রম। কিন্তু যদি sin -θ তাহলে কিন্তু -sin θ লিখতাম। শুধু cos আর sec টা ব্যতিক্রম, cos -θ = cos θ, sec -θ = sec θ। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে এই কাজটাই আমরা করব। তাহলে এখানে আমরা sin θ লিখলাম প্লাস এটা আমরা cos θ দিলাম। cos এর ক্ষেত্রে এই মাইনাসটা কেন কাজ করে না সেটার জন্য আলাদা ভিডিও হতে পারে। তোমরা যদি এই ভিডিও চাও আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তাহলে আমরা এখানে আবার এখানে sec θ এটা লিখলাম প্লাস এটা tan θ এটা আমরা লিখলাম। লেখার পরে আমরা এই মানগুলো এখন ইজিলি বসাতে পারবো। যেমন sin θ এর মান তোমাদের নিশ্চয় মনে আছে, sin θ মানে -3/5 হয়েছিল। আর cos θ এর মান তোমাদের নিশ্চয় মনে আছে -4/5 হয়েছিল। আর sec θ এর মান তোমাদের অবশ্যই মনে আছে -5/4 হয়েছিল। আর tan θ এর মান আছে 3/4। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। তোমরা আমাদের ভিডিওটা তোমরা টেনে দেখবা না, ভিডিওটা আস্তে আস্তে তোমরা দেখো। যদি টেনে দেখো তাহলে অনেক বেসিক তোমরা মিস করবা। যেহেতু আমি মাত্র 3টা ভিডিওতে এই চ্যাপ্টারটা শেষ করতেছি, তোমরা এই চ্যাপ্টারটা বারবার এই ভিডিওগুলো দেখতে থাকবা, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এটুকু মুছে ফেললাম, মুছে আমি এখন ক্যালকুলেশন করব। সবাই একটু লক্ষ্য করো যে ক্যালকুলেশন করার আগে তাহলে আমাদের মনে করো এইখান থেকে আমরা এইখানে গেলাম, তাহলে সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে -3/5 আর এইটাও কিন্তু প্লাসে মাইনাসে -4/5 আর তোমাদের এইখানে আছে মাইনাস, এটা আছে 5/4 প্লাস এইটা আছে 3/4। তাহলে কি হলো, তাহলে এইটা হচ্ছে 5 লসাগু হচ্ছে, তাহলে এইখানে আছে -3, এইখানে আছে -4। আর তোমাদের এখানে যদি তোমাদের এখানে ইয়ে হয় 4 যদি হয় 4 আমরা নিলাম, তাহলে এখানে আছে -5, এখানে আছে +3। তাহলে এটা আমরা এখন সলিউশন করব।
তাহলে দেখা গেল যে এইটা আমার কি হচ্ছে একটু লক্ষ্য করো সবাই, এখানে আছে -7/5 আর তোমাদের এখানে হচ্ছে এটাকে আমরা যদি হিসাব করি তাহলে -2/4। তাহলে এইখানে হচ্ছে -7/5 আর গুণ এটা আছে -4/2। তাহলে কি হলো, তাহলে এইখানে আমাদের লিখতে পারি আমরা মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে 2 দুগুণে 4, এটা আমরা কাটাকাটি করলাম। কাটাকাটিটা আমি এখানে একটু নীল কালি দিলে দেখাই, 2 দুগুণে 4, তাহলে এখানে আমার 2 হলো। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস আছে, 7 দুগুণে 14/5। দেখো এখানে 14/5 এটাই চলে আসছে। সমান সমান আমরা ওইভাবে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, এইভাবে আমরা এটা সম্পূর্ণ করতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের গ নম্বর প্রশ্নটা সলভ করব। গ নম্বর প্রশ্ন দেখো, এখানে যেহেতু x আছে তাহলে এইখানেও কিন্তু আমাদের সমীকরণে x আছে, সুতরাং আমাদের এখানে একটু আইকিউ খাটালে বোঝা যায় যে যেহেতু x আছে সেহেতু আমরা 2 নম্বর যে উদ্দীপকটা আছে এখানে x আছে, তাহলে 2 নম্বর উদ্দীপক দিয়ে আমি গ নম্বরটা সলভ করব। তাহলে আমরা লেখার সময় অবশ্যই লিখব যে গ নম্বরটা আমি করলাম, এই গ নম্বরের সমাধানটা আমি করতে পারি। এখানে আমি এখানে লিখলাম সমাধান, গ নম্বর। এখন গ নম্বরের বেলায় দেখো যে যেহেতু x এর সম্ভাব্য মানগুলো নির্ণয় করো, আর আমাদের 2 নম্বরে কিন্তু আছে sec x plus tan x = √3। তাহলে যেহেতু এটা x আর এটাও তো x, তাহলে আমাদের এখানে লিখতে হবে 2 নং হতে পারে, 2 নং হতে পারে। 2 নং হতে পাই আমরা কি পাই এটা একটু লক্ষ্য করো। তাহলে তোমাদের এখানে হচ্ছে sec x plus tan x = √3। তাহলে এখানে আমরা বা দিয়ে আমরা কাজ করি, sec x এখানে রেখে এখানে √3 minus tan x আমরা দিই। দেওয়ার পরে যদি আমরা বর্গ করি তাহলে বর্গ করলে আমাদের এটা হবে sec স্কয়ার x, আর এটাকে যদি বর্গ করি তাহলে √3 minus tan x হোল স্কয়ার। তাহলে এই অংশটা আমি মুছে ফেলি, এটা যেহেতু ক্ষয়ের অংশটা এখন কাজে লাগবে না, এখন আমরা গ করাচ্ছি। তো যাই হোক, এখন ক্ষয়ের ক্ষেত্রে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এটা তো tan হবেই, আর sec কে মানলেও কিন্তু tan হয়। sec স্কয়ার থিটা = 1 plus tan স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি 1 plus tan স্কয়ার থিটা। এই সূত্রগুলো আমাদের কিন্তু জানা যায়। sec স্কয়ার থিটা = 1 plus tan স্কয়ার থিটা। তাহলে আবার এটাকে a - হোল স্কয়ারের সূত্র পেলাম। তাহলে এটা হচ্ছে √3 এর উপরে আমি স্কয়ার দিলাম -2 * a * b plus b স্কয়ার অর্থাৎ tan স্কয়ার x। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 1 plus tan স্কয়ার x এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 2√3 tan x, আর এটা হচ্ছে tan স্কয়ার x। তাহলে দেখা যাচ্ছে যে উভয় থেকে tan স্কয়ার বাদ চলে যায়। তাহলে আমরা যদি এটাকে সলভ করি তাহলে 2√3 tan x এদিকে নিয়ে আসলাম, 2√3 tan x আমাদের এখানে চলে আসলো। আমি আবার বলতেছি কথাটা, এখানে tan স্কয়ার x আছে, এখানে tan স্কয়ার x আছে, উভয়টা আমরা উভয় থেকে বাদ দিতে পারি। মানে অর্থাৎ যদি আমি এখানে প্লাস tan স্কয়ার x যদি এদিকে পক্ষান্তর করতাম তাহলে এটা প্লাস tan স্কয়ার x, ওটা মাত্র মাইনাস tan স্কয়ার x, সেক্ষেত্রে এই দুটোই কাটা যেত। তাহলে এটা আমরা এখানে নিয়ে আসলাম, আনার পরে এখানে 3 মাইনাস এখানে 1 হলো। তাহলে দেখা গেল যে এখানে হচ্ছে 2√3 tan x = 2। তাহলে 2 আমাদের কাটা যায়, 2 কাটা গেলে তাহলে হচ্ছে √3 tan x = 1, অর্থাৎ 2 দ্বারা ভাগ দিলাম আমরা। তাহলে এই পর্যন্ত আমরা আসলাম। আসার পরে আমি পরবর্তীতে একটু সলিউশন করতে পারি কিভাবে।
সেটা তোমরা দেখো, এটা মুছে ফেললাম আমি। তাহলে দেখা গেল যে এখানে আমরা আসতে পারি, যেমন বা দেওয়ার পরে আমরা এখানে tan x লিখলাম ইকুয়াল টু 1/√3। তাহলে তোমাদের নিশ্চয় 11 নম্বর অঙ্কটা মনে আছে। তাহলে আমরা ওখানে আসতে পারি, যেমন tan x ইকুয়াল, এখানে লিখতে পারি tan π/6। কেন? tan 30 ডিগ্রি মাইনাস 1/√3। তাহলে এটা লিখতে পারি। তাহলে ওইভাবে আমাদের শর্ত অনুযায়ী এই ঘরগুলোকে আমরা দেখতে হবে। আমি একটু নীল কালিতে দেখাচ্ছি তোমাদের। আবার এটাকে আবার আমরা একটু স্মরণ করি। অল পজিটিভ, এটা হচ্ছে সাইন এবং কোসেক পজিটিভ, এটা হচ্ছে tan এবং cot পজিটিভ, আর এখানে হচ্ছে cos এবং sec পজিটিভ। তাহলে দেখা গেল যে তোমার এখানে শর্ত হচ্ছে 0 সমান অথবা 0 থেকে বড়, 360 এর সমান বা 360 থেকে ছোট, এটা আমাদের শর্ত। তাহলে সেই শর্ত অনুযায়ী আমাদের, যেমন তাহলে যেহেতু এটা পজিটিভ, সুতরাং তার জন্য এই ঘর এবং এই ঘর তার জন্য নিরাপদ, এই ঘর এবং এই ঘরে তাকে আনা যাবে না। তাহলে তার জন্য কেন? তাহলে এই ঘর ঋণাত্মক, এই ঘর ঋণাত্মক, আর এটা তোমার ঋণাত্মক নেই, এজন্য এই দুই ঘর বাদ হয়ে গেল। তাহলে এই ঘরে যদি আমরা ফেলতে চাই, তাহলে কি আছে? তাহলে শুধু x এর মান হচ্ছে আমার, মনে করো tan কাটা গেল, তাহলে x এর মান হচ্ছে π/6, এইটা একটা। আর আমাদের কোন ঘরে ফেলতে হবে? তাহলে দেখা গেল যে এখানে যদি আমি 1 পাই প্লাস সামথিং দিই, তাহলে কিন্তু আমার এই ঘরেও আসে। তাহলে আমার এই ঘরে চলে আসে, 1 পাই প্লাস সামথিং দিলে আসে। কেমন? তাহলে আমি এই ঘরে ফেলবো, তখন আবার লাগবে। তাহলে x এর একটা মান আমি পেলাম। এখন এই শর্ত অনুযায়ী এই সব মানগুলো আমার লাগবে। এই শর্তের মধ্যে যতগুলো মান আসে, একাধিক মান হতে পারে, একটা মান হতে পারে, দুইটা মান হতে পারে, চারটা মান হতে পারে। তাহলে আমরা এখানে আবার কথাটা লিখবো। এই যে আবার কথাটা আমি লিখলাম, সবাই এটা দেখো, আমরা এইখান থেকে আবার কন্টিনিউ করব। আমাদের এখানে আমরা লিখবো যে আবার কথাটা লিখলাম। আমাদের আবার এখানে কি আসছিল? আমাদের আসছিল tan x ইকুয়াল টু tan, এখানে আসছিল π/6। তাহলে আমরা লিখতে পারি যে tan x ইকুয়াল টু tan, এখানে আমরা লিখতে হবে 1 পাই, অর্থাৎ 1 পাই প্লাস সামথিং দিলে আমার tan এর ঘরে পড়ে, প্লাস সামথিং মানে এই π/7। তাহলে দেখা গেল যে এটা পজিটিভের ঘরে পড়ে, অর্থাৎ tan এর ঘরেই আছে। আবার এই লাইনটাকে যদি আমরা বিশ্লেষণ করি, পূর্বের লাইনে আবার যাওয়া যায়। তার মানে এইটা মানে এইটা, আর এই লাইন মানে এইটা। তাহলে এইভাবে লিখলে আমাদের কোনো অসুবিধা নেই, যদি পূর্বের লাইনে আমি যেতে পারি। তাহলে যেহেতু যাওয়া যায়, তাহলে tan কাটা গেল। তাহলে আবার আমি লিখতে পারি x ইকুয়াল টু, তাহলে π প্লাস π/6 হয়। তাহলে আমার কি হচ্ছে? তাহলে এখানে 6, তাহলে এখানে হচ্ছে 6 পাই প্লাস পাই। তাহলে কত হচ্ছে আমাদের? এখানে হচ্ছে আমাদের 7 π/6। তাহলে দেখা গেছে যে আমার এখানে দুইটা মানই আমার আসবে। কিন্তু অনেক স্টুডেন্ট আছে পরীক্ষার হলে দুইটা মান বের করে বলে শর্ত অনুযায়ী আমার দুইটা আসছে, মহা খুশি তারা, বের হয়ে আসে, পরে দেখে যে উত্তর হবে একটা। কেন? কারণ এই দুইটা মান যে বের হলো, এখন এই দুইটা মানই কি এই সমীকরণে স্যুট করে কিনা, মানে সিদ্ধ করে কিনা। তাহলে এই সমীকরণে x এর মানগুলো বসিয়ে দেখতে হবে, এই দুইটা মান আমার কোন মানটা স্যুট করে, π/6 স্যুট করে নাকি 7 π/6 স্যুট করে। তাহলে সেটা আমার দেখতে হবে x এর। তাহলে দেখা গেল এই দুইটা মানই যদি আমি এখানে বসাই, তাহলে আমার যদি √3 আসে তাহলে হবে, আর যদি না আসে হবে না। তাহলে দুটো মানই আমার বসিয়ে দেখতে হবে। তাহলে শুদ্ধি পরীক্ষা করাটা দরকার। তাহলে শুদ্ধি পরীক্ষা করলে আমার কি হবে? কারণ এই সমীকরণের বীজ ওরাই কিনা। তাহলে দেখা গেল যে তোমার সাধারণত আমরা কিন্তু একটা কাজ করি, যে যেমন এই সন্তান কার, হ্যাঁ, তখন আমরা ডিএনএ টেস্ট করি। এটা অনেকটা ডিএনএ টেস্টের মতো। এখন সন্তান হচ্ছে দুইটা, দুইজনই দাবি করতেছে আমি ওনার ছেলে, আসলে কার ছেলে কে, তখন আমরা ডিএনএ টেস্ট করি। এটাও ডিএনএ টেস্টের মতো। তাহলে আমরা একটু এখানে চলে গেলাম। তাহলে এই মান দুটো আমরা অ্যাপ্লাই করব। এখন শুদ্ধি পরীক্ষা আমি একটু দেখাই। তাহলে শুদ্ধি পরীক্ষা দেখালে কি হয়? এই শুদ্ধি পরীক্ষা আমি দেখালাম কিভাবে হয়। তাহলে দেখা গেল যে x ইকুয়াল টু π/6 হলে লেফট হ্যান্ড সাইড সমান কি হবে? এখানে হচ্ছে sec x প্লাস tan x।
এটা একটু দেখায়, আমি এখানে নিয়ে ফেলে মানটা বসাই তাহলে বোঝা যাবে। তাহলে sec x, x মানে হচ্ছে x এর মানটা হচ্ছে π/6 আর tan x, x এর মান হচ্ছে π/6 অর্থাৎ π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে sec 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 হচ্ছে cos 30 ডিগ্রি মান। তাহলে sec 30 ডিগ্রি মান এটা ঠিক উল্টোটা হবে 2/√3। তাহলে tan π/6, tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে √3 লসাগু হচ্ছে, তাহলে এখানে আছে 2 + 1, তাহলে কত হলো 3/√3। তাহলে এই √3 কে আবার 2, এই 3 কে আবার √3 গুণ √3 এইভাবে ভাঙা যায়। তাহলে এটা কাটাকাটি করলে √3, তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তা দেখা গেল যে tan π/6 হলে এই সমীকরণটা স্যুট করে, মানে সিদ্ধ করে। তাহলে বোঝা গেল যে π/6 এই সমীকরণ হবে। এখন আমাদের পরের উত্তরটা আসলে 7π/6, সেটা হবে কিনা সেটাও আমাদের দেখতে হবে। তাহলে একবার লিখবো x = π/6 হলে লেফট হ্যান্ড সাইড, আবার লিখবো x = 7π/6 হলে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা পরের মানটা বসাই দেখি কি হয়। তাহলে এটা মুছে ফেলি। তাহলে পরের মানটা আমরা বসালাম, আমরা লিখলাম x = 7π/6 হলে লেফট হ্যান্ড সাইড সমান এখানে হচ্ছে sec x প্লাস tan x। তাহলে হচ্ছে sec x এর মান হচ্ছে 7π/6, তাহলে 7π/6 বসাবো, tan x এর মান হচ্ছে 7π/6, এখানে আমরা 7π/6 বসাবো। বসাই আমরা মনে মনে এখানে একটা যে লক্ষ্য করলে দেখা যায় যে 7π/6 এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে দেখা যাচ্ছে যে sec x = 7π/6 এর মান কত, এখানেও আমাদের একটু ভেঙে দেখতে হবে। তাহলে এখানে যদি আমরা π + π/6 লিখি তাহলে 6π + π 7π/6 হয়। আবার এখানে যদি আমরা tan, এখানে যদি π প্লাস এটা π/6 লিখি তাহলে কত হয়। তাহলে দেখা গেল যে এটাকে যদি আমরা আবার এখানে করি, এখানে একটু দেখাচ্ছি আমি। তাহলে দেখা গেল যে তোমাদের এখানে আমাদের কি আসলো, এখানে আসলো যেমন এখানে π + π/6, তাহলে π মানে 1π প্লাস সামথিং, tan এর ঘরে গেল কিন্তু আছে তো sec, তাহলে sec ঋণাত্মক হবে obviously। সরি এখানে x টা লেখা যাবে না কারণ x এর মান তো বসিয়েছি, এজন্য x দেওয়া যাবে না, sec এটা হবে। যেমন এখানে এটা আমরা লিখেছি এটা π, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে sec π + π/6 হবে। তাহলে দেখা গেল এটা sec এর ঘর না, তাহলে ঋণাত্মক, আর π কিন্তু অলওয়েজ জোড়, কারণ 1π মানে কিন্তু 290, তাহলে জোড় হলে sec চেঞ্জ হবে না, তাহলে sec কি থাকবে, sec যদি sec থাকে তাহলে π/6 হচ্ছে এটা। আর এটা কত হয় এটা দেখি tan, তাহলে দেখা গেল যে এটা আমরা দেখলাম 1π প্লাস সামথিং, তার tan এর ঘরে গেছে, tan এর ঘরে অলওয়েজ মানে ধনাত্মক হবে, তা কিন্তু π যেহেতু অলওয়েজ জোড় তাহলে tan ই থাকবে, তাহলে tan এখানে হচ্ছে π/6। এখন যদি আমরা মানগুলো বসাই, যেমন মাইনাস sec π/6 এটার মান হচ্ছে 2/√3 আর এটা হচ্ছে 1/√3। তাহলে দেখা গেল এখানে √3 যদি আমরা নিই লসাগু তাহলে হচ্ছে -2 + 1 অর্থাৎ হচ্ছে -1/√3, কিন্তু আমার আছে কি, আমার আছে শুধু √3। তাহলে দেখা গেল যে 7π/6 যদিও আমি সমাধান করে পেয়েছি কিন্তু 7π/6 আমার নেওয়া যাচ্ছে না, কেন, কারণ শুদ্ধি পরীক্ষায় লেফট হ্যান্ড সাইডে এই মানটা বসালে এই সমীকরণকে স্যুট করে না, মানে সিদ্ধ করে না, ফলে এইটা আমরা নিতে পারতেছি না। ফলে 7π/6 হলে সমীকরণটি সিদ্ধ হয় না, এই কথাটা লিখতে হবে। তাহলে আমরা এই কথাটা লিখে অঙ্কটা শেষ করে দেই। তাহলে এখানে এই কথাটা লিখতে হবে যে x = 7π/6 হলে সমীকরণটি সিদ্ধ হয় না। অতএব নিম্ন x = 1/√3 অর্থাৎ 1/√3
3 না বলে আমাদের যে মানটা আসছিল সেটা আসছিল আমাদের π/6। আসলে 1/√3 হবে না, আমাদের মান এটা আসছিল x = π/6, এটাই আসছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এই ভিডিওগুলো তোমরা বারবার দেখবা এবং না টেনে দেখবা। যদি তোমরা টেনে দেখো অনেক কিছু মিস করবা, যেহেতু আমি 3টা ভিডিও দিয়ে এত বড় একটা চ্যাপ্টার, এটা অনেক বড় চ্যাপ্টার, এটা আমি শেষ করেছি। সুতরাং আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট, লাইক এবং শেয়ার করবা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।